অষ্টম শ্রেণীর 100% কমন উপযোগী ইংলিশ প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। চলো তাহলে আজকে আমরা এই ইংলিশ প্রশ্নটা কিভাবে তোমাদের সাহায্য করতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করি। তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে সবার আগে তুমি দেখতে পাও। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, এবং ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের যদি একটু হলেও উপকার হয় তাহলে একটু প্লিজ লাইক করে দেবা। কারণ আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি জাস্ট তোমাদের ভালোর জন্য, আমাদের জন্য তো তোমরা এতটুকু করতেই পারো। তাহলে চলো আমরা প্রশ্নটা শুরু করি। দেখো 1 নম্বরে আছে কমপ্লিট দিস সিমিলেজ ইউজিং ওয়ার্ড ফ্রম দ্য বক্স। মানে তোমাকে বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর সিমিলিস মানে কি? সিমিলিস মানে হলো উপমা। জাস্ট এই সিমিলিটা বোঝাচ্ছি আমি এভাবে বাংলায়, যে তোমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কম্পেয়ার করবা, তুলনা করবা। ঠিক আছে? এটাকেই বলা হইতেছে সিমিল। তাহলে দেখো নিচে লেখা আছে 1 নম্বরের এ, যে অ্যাজ এ জেন্টাল অ্যাজ এ। মানে জেন্টাল মানে ভদ্র বা নমনীয়। নমনীয়টা কীরকম? যেমন ল্যাম্ব মানে কি? ল্যাম্ব মানে ভেড়া। ভেড়াটা কি? নম্র সভ্র থাকে, এজন্য ল্যাম্বের সাথে তুলনা করা যায়। আবার দেখো অ্যাজ এ হোয়াইট অ্যাজ এ মানে সাদা। সাদাটা এমন যে কার মতো সাদা? শীট মানে কি? সাদা পেপার। এই পেপারের মতো সাদা। এইরকমভাবে যে তুলনা করা হয় তাকেই বলা হইতেছে সিমিলি। এরকম 10টা প্রশ্ন দেওয়া আছে, 10টা তোমাদের সলভ করতে হবে উপরের বক্সের শব্দ দ্বারা। দেখো এবার আমরা 2 নম্বর প্রশ্নটা আসি। 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা পড়তে হবে এবং এটার সিমিলিটা তৈরি করতে হবে। দেখো বলতেছে, মাই ফাদার ইজ এ টিচার ইন এ গভর্নমেন্ট কলেজ। রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর। Accordingly, we shifted to Faridpur. Within a few days, I got admitted to Faridpur Government High School. When I entered the class, everything was new. I feel so unfamiliar and uncomfortable in this new situation. মানে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এই প্যাসেজে, সেটা হলো যে তুমি একটা নতুন জায়গায় গেছো, সেই জায়গায় যেয়ে তোমার কি কোনো কিছুই ভালো লাগতেছে না, এরকম একটা জিনিস। এখন এই জিনিসটা আমার একটা কি বের করতে হবে? সিমিলি বের করতে হবে। জাস্ট একটা উপমা দিতে হবে। এইটা আমাদের কি কোনো একটা বিষয়ের সাথে তুলনা করতে হবে, যে আমার এই জিনিসটার সাথে এরকম ভালো লাগছে না। দেখো তাহলে এই 1 এবং 2 এই 2টা টপিকই হলো সিমিলির উপর। এবার আমরা চলো এই 1 এবং 2 এর যে টোটাল সবগুলোর যে অ্যান্সার, সেগুলো আমরা একে একে সলভ করব। জাস্ট মাথায় রাখতে হবে সিমিলিটা হলো কোনো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস তুলনা করা, কম্পেয়ার করা। আর সেটা তুলনা করবা হলো 2টা শব্দ, 2টা ওয়ার্ড, একটা হলো অ্যাজ আর একটা হলো লাইক। অ্যাজ এবং লাইক দ্বারা এই 2টা জিনিস কী করা যায়? তুলনা করা যায়। তাহলে চলো এবার আমরা 1 এবং 2 এর যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা একে একে দেখি। তার আগে আমরা সিমিলিটা কি দেখি। দেখো সিমিলিটা হলো, এ সিমিলি ইজ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার টু ডিফারেন্ট থিংস অর আইডিয়া ইউজিং দ্য ওয়ার্ড লাইক অর অ্যাজ। যেমন অ্যাজ এ বিজি, অ্যাজ এ বি। যেমন তুমি এতটাই বিজি যে মৌমাছির মতো বিজি। মৌমাছি খুবই পরিশ্রমী একটা প্রাণী, তার মানে বিজিটা তুলনা করা হচ্ছে মৌমাছির সাথে। এটাকেই বলা হচ্ছে সিমিলি। সিমিলি মানে হচ্ছে উপমা, একটা জিনিসের সাথে আর একটা জিনিসের উপমা করা। তাহলে এখানে আমি সিমিলিটা তোমাদের ইংলিশ ডেফিনেশন দ্বারা বুঝিয়ে দিলাম। তোমরা জাস্ট এটা তোমাদের ইংলিশ প্রথম চ্যাপ্টারের একটা হট টপিক। ঠিক আছে? প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। তাহলে চলো 1 এর এবং 2 এর যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা দেখে নিই। দেখো 1 এ নাম্বারে ল্যাম্প, 2 নম্বরে শিট, 3 নম্বরে ক্লক ওয়ার্ক, তারপর পিকচার অ্যাঞ্জেল, তারপর ওশান, ফার্দার, রিজেন্ট, বাল্ব অ্যান্ড কিউকাম্বার, স্কাই লাস্টেরটা। এবার দেখো 2 নম্বরের যে অ্যান্সারটা ছিল, তুমি যে একটা নতুন সিচুয়েশনে গিয়েছিলে সেখানে তুমি ম্যাচিং করতে পারতেছো না, এটার সাথে সিমিলিটা কী হবে? যে জয়নিং দ্য নিউ স্কুল ওয়াজ আনকমফোর্টেবল অ্যাজ ওয়ারিং শু দ্যাট ডিড নট ফিট প্রপারলি। মানে তুমি তোমার একটা জুতো পরতেছো, সেটা তোমার পায়ে লাগতেছে না, এরকমের সাথে একটা কী করতেছো? তুলনা করতেছো। দেন তুমি ওইখানে যা নতুন একটা জায়গায় ভালো লাগতেছে না, সেটা তোমার একটা জুতো পরার মতো অবস্থা। চলো এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি। 3 নাম্বার প্রশ্নে একটা কবিতা দেওয়া আছে। দেখো এই কবিতা তোমার যে কোনো ধরনের কবিতা দিতে পারে, এইটাই যে আসবে এর কোনো মানে নাই। তোমার যে কোনো একটা কবিতা দিতে পারে। আমি একটা তোমার বইয়ের কবিতা দিয়েছি। দেখো 3 নাম্বার প্রশ্নে বলতেছে, রিড দ্য পোয়েম বিলো অ্যান্ড ফাইন্ড আউট দ্য রিমিং স্কিম অ্যান্ড স্ট্যানজা। তার আগে আমরা বুঝে নিই স্ট্যানজাটা কি। স্ট্যানজা হলো প্যারা, আমরা বাংলায় বলি প্যারা। কবিতার যে প্যারা মানে অনেকখানি লেখার পর দেখবে একটু লম্বা গ্যাপ থাকে, 2 লাইনের মতো গ্যাপ, 2 লাইন লেখা যাবে এরকম গ্যাপ, ওইটাকেই বলা হইতেছে একটা প্যারা বা স্ট্যানজা। এখন রিমিং স্কিমটা কি? রিমিং স্কিমটা হলো, দেখো আমরা একটা লাইনের শব্দের শেষে
যে শব্দগুলো পাই, একটা কথা কি যে একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে সম্পর্ক সেটাই বের করাকে বলা হলো রিমিং। আর এটা আমরা বের করব, পুরো প্যাসেজ কবিতা পড়তে হবে না। জাস্ট দেখো ১ম স্ট্যান্জা যে আছে, ১ম স্ট্যান্জার ৪ থেকে ৬ টা লাইন তুমি দেখো। দেখার পর লাস্টের শব্দগুলো দেখো। যেমন ১ম লাইনের লাস্টের শব্দ হলো ক্লাউড, ২য় লাইনের লাস্টের শব্দটা কি? হিলস, ৩য় লাইনের লাস্টের শব্দটা কি? ক্রাউড, ৪র্থ লাইন ড্যাফোডিলস। দেখো এখন এই যে ক্লাউডের সাথে কোন লাইনের কোন শব্দটা মিলছে দেখো তো? হিলস আর ক্লাউড। দেখো একদম হুবহুব মিলবে এমন না, জাস্ট সাউন্ডটা অথবা বানানটা প্রায় সেম এরকম হইলে সেটার সাথে আমাদের ওইটার রিমিং স্কিম বের করা যায়। দেখো ক্লাউড, ক্লাউডের সাথে ক্রাউড, ক্লাউড, ক্রাউড, বানানটাও প্রায় লাস্টে ডি এবং উচ্চারণটাও প্রায় একটা সেম। তাহলে তুমি এ নাম ১ম লাইনকে যদি এ দ্বারা নির্দেশ করো, তাহলে ওইটার সাথে তোমার ৩য় লাইনটা মিলতেছে, তুমি ওটাকেও লিখে দিবে এ। তার মানে ওইটার এটা কি? এ। ২য় নাম্বার দেখো হিলস, হিলসের সাথে ড্যাফোডিলস, হিলস, ড্যাফোডিলস ২টা প্রায় কি? সেম লাগে না উচ্চারণের দিকে একটু? এই ২টাকে তুমি দেখো বি, এটাও বি। দেখো ৩ নাম্বারে ট্রিস, ৩ নাম্বার বলতেছি, এটা হলো ৫ নাম্বার লাইন ট্রিস। ট্রিস আর হলো ব্রিজ একই শব্দ না? এরকমভাবে মিল হবে। চলো এবার আমরা ৪ নাম্বার প্রশ্নটা দেখি। ৪ নাম্বার প্রশ্নে তোমার একটা মানে কি বলবো, এটাকে বলা হলো ন্যারেশন। তোমার একটা ন্যারেশন দেওয়া আছে, স্পিচকে পরিবর্তন করতে হবে। সেটা দেখো এখানে তোমাকে আমি যদি নিয়ম শিখাইতে যাই ভিডিওটা অনেক বড় হবে। তোমরা যদি এটা না পারো ন্যারেশন, তাহলে আমাকে বলবা কমেন্টে, আমি অবশ্যই তোমাদের ন্যারেশনে একটা টপিক করে দেবো, হ্যাঁ? এটা আমি জাস্ট তোমাদের অ্যান্সার দিয়ে দেই এটার, তোমরা একটু করে নাও। আর ৫ নাম্বার যে প্রশ্নটা আছে এটা হলো তোমাদের একটা সামারি। তোমাদের একটা গল্প দেওয়া হবে। তোমাদের গল্প, কবিতা যাই দেওয়া হোক, সেই গল্পটা তোমার পড়তে হবে। পুরো গল্পটা তুমি ১ম এ পড়বা, পড়ে বুঝতে হবে। বোঝার পর তুমি ওই কবিতা বা গল্প থেকে মূল সারাংশটা কী বুঝলা সেটা দিয়ে তুমি একটা সামারি লিখবা। সামারিটা তুমি অনেক বড় করবা না। সামারিটা অবশ্যই মাথায় রাখবা, সামারিটা অনেক শর্ট করতে হবে। এটা অনেক সময় ওরা ওয়ার্ড সংখ্যা লিখে দেয়। তোমরা একটু প্রশ্নটা মানে ভালো করে পড়ে বুঝবা তারপর। কিন্তু প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে। চলো তাহলে এবার আমরা ৩, ৪, ৫ এগুলোর অ্যান্সারগুলো একে দেখে নেই। ও তার সাথে দেখো ৫ এর আরও কিছু অংশটা নিচে ছিল, সেই জিনিসটা আমরা নিচে দিয়ে দিছি। এইজন্য একটু পরে অ্যান্সারটা আসছে। আর ৬ নাম্বার প্রশ্নটা কী বলছে এটা আমরা দেখে নেই, তাহলে একসাথে আমরা দেখতে পারবো না। যে হোয়াট ইজ দ্য ইন্সট্রুমেন্টাল পাওয়ার? Write down some feature of the language used by a person who holds better position and who holds lower position. মানে বলতেছে হোয়াট ইজ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। এটা তোমাদের বইয়ের একটা প্রশ্ন, তোমরা এটা বই খুললে এটা পাবা, ২য় অধ্যায়ের একটা প্রশ্ন, ৩য় অধ্যায় থেকে। এটা আমি অ্যান্সার দিয়ে দেই, তোমরা একটু এখান থেকে নিয়ে নিও। দেখো ৩ নাম্বারে যে আমি বলছিলাম স্ট্যান্জা ১, স্ট্যান্জা ২, দেখো এ বি মানে একের সাথে ৩য় লাইন, একের সাথে ৩য় লাইন। স্ট্যান্জা ২ তেও এরকমভাবেই এ বি আর নিচেটা সিসি, মানে ২টা লাইন পরস্পর মিল দেখে সিসি দিয়ে দিছে। দেখো ৪ নাম্বার যে তোমার ন্যারেশনটা আছে, ন্যারেশনটা আমি এখানে করে দিয়েছি। তোমরা জাস্ট এইখান থেকে ওইটার অ্যান্সারটা তোমরা একটু মিলিয়ে নিও। আর যদি তোমরা ন্যারেশন না পারো আমাকে জানাও। আর ৫ নাম্বার সামারিটাও লিখে দিছি, এটা তো বোঝানো কিছুই নাই, দেখে নাও আর কি। আর ৬ নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, প্রথমে আমরা যে তোমার ইয়াটা দেওয়া আছে ওইটার একটা সংজ্ঞা দিছি, ডেফিনেশন। ইনস্ট্রুমেন্টাল পাওয়ারটা কি এটার একটা ডেফিনেশন দিছি। ডেফিনেশন দেওয়ার পর তোমার এটার বেটার সোশ্যাল পজিশন এবং লোয়ার সোশ্যাল পজিশন নিচে ৬টা বা ৫-৬টা করে উল্লেখ করে দিছি। এটা তোমাদের বইতে আছে, জাস্ট অ্যান্সার দিয়ে দিলাম। দেখো ৭ নম্বরে বলতেছে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ এ স্কুল, ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক, নাও রাইট এ নোটিস। মানে তুমি একটা ক্লাসের প্রতিনিধিত্ব করো, তোমাকে একটা পিকনিকের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে, সেইটা নিয়ে একটা নোটিশ লিখতে হবে। এটা আমরা নোটিশের নিয়মটা দেখি, পড়বে। তারপর দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড এটা অ্যান্সার করতে হবে। দেন প্যারাফেসটা মানে কি? তোমাকে একটা প্যাসেজ দেওয়া হবে, তোমাকে এই প্যাসেজ দেওয়া হবে, প্যাসেজের যে সেন্টেন্সগুলো আছে ওই সেন্টেন্সগুলোকে তোমার হালকা করে পরিবর্তন করে লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে এরকমভাবে লিখতে হবে। যেমন টেকনোলজি হ্যাজ ডিস্ট্রাক্টলি চেঞ্জেস দ্য ওয়ে উই লিভ আওয়ার লাইফস। এই যে বলতেছে যে টেকনোলজি আমাদের জীবনকে মানে আমাদের জীবন উপভোগ করা বা বাস করার জন্য পরিবর্তন করে দিয়েছে, পরিবর্তনভাবে করে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি টু লিভ। এটাও বলতে পারি, কারণ টেকনোলজি আমাদের জীবনকে বাসার জন্য সহজ করে দিচ্ছে। দেখো প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেখি। প্রথমে নোটিশটা দেখি, আমরা নোটিশটা জাস্ট এভাবে লিখবো, এরকম ঘর করে উপরে নোটিশ দিয়ে তারপর শর্ট করে নোটিশ লেখে, নোটিশ অনেক বড় করে লেখে না, ঠিক আছে? এটা মাথায় রাখবা, তোমরা এই নোটিশটা একটু দেখে নিও। আর নোটিশ যে এটাই আসবে এর কোনো মানে নাই, তোমরা জাস্ট মনে রেখো এটা কিন্তু একটা নমুনা প্রশ্ন, এটা তোমাদের মানে প্রশ্ন কীরকম হতে পারে সেটা নিয়ে। দেখো
8 নাম্বার প্রশ্নটা পরে দেই, 9 নাম্বার প্রশ্নটা আগে একটু দেখে নেই। দেওয়া আছে একটা পাই চার্ট। এখন এই পাই চার্ট মানে কি? তোমাকে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মধ্যে কিছু তথ্য দেওয়া আছে। দেখো কি জিনিস, এই যে ফুড 25%, ক্লথ 13%, তারপরে এডুকেশন 22%, এরকম কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে তোমার এইখান থেকে তোমার কিছু জিনিস লিখতে হবে। যেন তুমি এই পাই চার্টে কি দেখতেছো, ফুড কত পার্সেন্ট আছে, তোমার ফুড মানে পাই চার্ট আমাদের কি জিনিস শো করতেছে সেইটা। সেই জিনিসটা আমরা লিখে দেবো। দেখো এবার তাহলে 8 নম্বরের প্রশ্ন দেন। 8 নম্বরের যে প্রশ্নটা ছিল প্যারাফেস, ওইটা আমরা খালি লাইনগুলো চেঞ্জ করে লিখে দেবো, হালকা করে চেঞ্জ, তুমি নিজের মতো করে চেঞ্জ করবা। আর 9 নম্বরে যে পাই চার্টটা আছে, তুমি ওই উপরকার চিত্রটা দেখে তুমি জাস্ট এগুলোর অ্যান্সারগুলো একটু করে দেবা, মানে তুমি কি পাচ্ছ পাই চার্ট থেকে সেই সকল জিনিসগুলো এখানে লিখে দেবে, ঠিক আছে? যেমন দ্য চার্ট রিলেভেন্ট দ্যাট দ্য হাইস্ট প্রায়োরিটি অফ ফ্যামিলি ইনকাম ইজ স্পেন্ড ফুড অ্যান্ড, মানে তোমার পরিবারের ইনকামগুলো কিসে ব্যয় করো সেইগুলো। দেখো এবার 10 নম্বরে বলতেছে, তোমাকে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজে কিছু গ্যাপ আছে, উপরে তোমাকে কিছু প্রশ্নের ইন্ডিকেট দিয়ে দেওয়া আছে, মানে শব্দ দেওয়া আছে, এগুলো তোমার ওই প্যাসেজে বসাতে হবে। চলো আমরা বসাই। দ্য টাইটানিক ওয়াজ কনসিডার টু বি দ্য ফাস্টেস্ট অ্যান্ড মোস্ট মডার্ন প্যাসেঞ্জার শিপ অফ ইটস ডে। ইট ওয়াজ ড্যাশ বিলিভ টু আনসিঙ্কেবল, মানে এটা বিশ্বাস করা হতো। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটা আরও বিশ্বাস করা হতো যে এটা মানে ডুববে না কখনো। ডিউরিং ইটস ফার্স্ট voyages in 1912 dash the ship hit an iceberg. However, the ship hits an iceberg and sank. তারপর কি আছে দেখো, অ্যান্ড এখানে হবে sank, অ্যান্ড কি হয়ে যায়, ডুবে যায়। While the ship was slowly sinking was time for the passenger to escape, but কিন্তু there was not enough lifeboat, সেখানে পর্যাপ্ত পরিমাণে জীবন রক্ষার বোটগুলো ছিল না। তারপর কি আছে, সো 100 of people drowned in the disaster, তারপর এটা অ্যাজ এ রেজাল্ট, এরকমভাবে এটা পূরণ করে দাও। জাস্ট এটার অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিতেছি। এই একটা প্যাসেজ আছে, প্যাসেজের উপযুক্ত শব্দগুলো তোমাদের কী করতে হবে, মিলে বসাইতে হবে, এই আর কি। 11 নম্বর দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম সম্পর্কে তোমার একটা কী লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা তো আর কিছু বলা নাই, তোমরা কিছু প্যারাগ্রাফ বইয়ের প্যাসেজ থেকে হোক যা থেকে হোক একটু পড়ে যেও, লাগতে পারে। 12 নম্বরে বলতেছে যে মেক এ পোস্টার অন মোস্ট ইউজফুল কোহেসিভ devices, their use and purpose of their uses. দেখো কোহেসিভ ডিভাইসেসটা কি, এটা আমাদের একটু বোঝার বিষয়, কিন্তু 10 নাম্বার এবং 11 নাম্বার এটা তোমরা কি বলবো, এটা তোমাদের পড়তে হবে, লিখতে হবে আর কি, মানে পড়ে বুঝতে হবে, তোমাদের মুখস্থ থাকলে লিখতে পারবা, আর ইংলিশ ভালো পারলে যত ভালো পারবে তত ওই গ্যাপগুলো পূরণ করতে পারবা। কিন্তু এই কোহেসিভটা এটা আমাদের বুঝতে হবে। দেখো ট্রাফিক জ্যামটা আমি দিয়ে দিছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিও জাস্ট ভিডিওটা পোস্ট করে। এখন দেখো 12 নম্বর যে প্রশ্নটা আছে এটা আমরা একটু দেখি। দেখো প্রথমে আমরা পোস্টারটার নাম দেব। দেখো উপরে ইউজ দ্য কোহেসিভ ডিভাইস, গ্রুপের নাম, তোমরা যে গ্রুপে কাজ করবে গ্রুপের নাম, এবং তোমাদের যে পোস্টার টাইটেল দেবে। এখন দেখো কোহেসিভগুলো কি আছে, যেমন প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ, তারপর কনজাংশন, তারপর কানেক্টর, এগুলোকেই বলা হইতেছিল কোহেসিভ ডিভাইস। এই প্রোনাউন্স কি ডেমনস্ট্রেটিভ কি এই জিনিসগুলো তুমি বুঝলে জাস্ট এগুলোর লিখে দিবে এবং এগুলোর উদ্দেশ্যগুলো লিখে দিবে, ঠিক আছে? এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।